আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আলোচনা করব যে আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 1 আপনি কিভাবে লিখবেন। এক নজর আমরা দেখে আসি যে কি দেখব। এই হচ্ছে যে আজকে টোটাল ক্লাস। ওকে, সো সঙ্গেই থাকবেন। আশা করি ক্লাসটা দেখলে এরপরে রাইটিং টাস্ক 1 নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সো কীভাবে থাকবে না আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করছি, স্টেপ বাই স্টেপ। ওকে, সো যারা আমার রাইটিং টাস্ক 2 নিয়ে ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, যাদের রাইটিং, তাহলে আপনার রাইটিং কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, সো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাইটিং টাস্ক 1-এ এবং 2-তে এখানে যেটাও আমি একাডেমিক আলোচনা করছি আজকে। ঠিক আছে, সো রাইটিং টাস্ক 1 থেকে আপনার 3 ভাগের 1 ভাগ মার্ক নেবে এবং রাইটিং টাস্ক 2-তে 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, সো এই দুইটার কিন্তু গড় হবে। সো অবশ্যই আমাদেরকে তাহলে দুইটার উপরে গুরুত্ব দিতে হবে, তাই না? রাইটিং টাস্ক 2 এর গুরুত্ব বেশি, কারণ ওইখান থেকে 3 ভাগের 2 ভাগ মার্ক নেবে আর এখানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সো অবশ্যই দুইটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো অবশ্যই আমরা দেখব যে আসলে রাইটিং টাস্ক 1 আজকে কীভাবে আমরা লিখতে পারি। সো যাদের সমস্যা আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। সো তার আগে আমি বলছি সেটা হচ্ছে যে মার্কিং ক্রাইটেরিয়াটা কী। সো আপনাকে কিন্তু এক্সামিনার শুধু এই 4টা বিষয় দেখবে। কী কী? টাস্ক অ্যাচিভমেন্ট, কোহিরেন্স অ্যান্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোক্যাবুলারি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। অর্থাৎ আপনি যদি এই 4টা বিষয় খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন তাহলে আপনাকে কিন্তু তারা মার্ক দিবে, তাই না? সো আমি বলবো আপনি এই সব চিন্তা ঝেড়ে ফেলেন। ঠিক আছে, কারণ আজকে যেই ক্লাসটা দিব সেই ক্লাসের পরে আর এগুলো আপনাকে চিন্তাই করতে হবে না। জাস্ট আপনি আমার ওই টেমপ্লেটটা ফলো করবেন, কারণ ওই টেমপ্লেটটা ফলো করলে আপনার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কারণ অলরেডি 50% করে দেওয়া আছে আর 50% আপনাকে ইনফরমেশন জাস্ট আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, সো তার আগে আমি একটু বলে নিই, আপনাকে কিছু ওয়ার্ড মিনিংও জানতে হবে। ঠিক আছে, সো অবশ্যই এই ওয়ার্ডগুলো মেমোরাইজ করে ফেলবেন, কারণ এগুলো ডিসক্রাইব করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন এখানে ডিক্রিজ, ডিক্লাইন, গো ডাউন, ড্রপ, ফল, ইনক্রিজ, রাইজ, গো আপ, গ্রো, ক্লাইম্ব, জাম্প। ওকে, তাহলে এখানে বেশ কয়েকটা ভোক্যাবুলারি আছে, আপনি নোটস করে রাখবেন অবশ্যই। আর যেইগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু খুবই কমন, আপনি ডিসক্রাইব করার জন্য কিন্তু এগুলো অবশ্যই প্রয়োজন পড়বে। ঠিক আছে, যেমন সিগনিফিকেন্টলি, স্টেডিলি, গ্র্যাজুয়ালি, মডারেটলি, সাডেনলি মানে হঠাৎ করে, যেমন ড্রামাটিকলি মানে যদি আপনার খুব বড় করে নজরে আসে, মানে দ্রুত বেড়ে যায়, অনেক পার্সেন্টেন্স আছে না, যেমন হঠাৎ করে এরকম হয়ে গেছে, খাড়া হয়ে গেছে গ্রাফটা, তখন আপনি ড্রামাটিকলি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে না গ্রাফটা ধীরে ধীরে উপরে যাচ্ছে, তখন আপনি গ্র্যাজুয়ালি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এইসব ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন গ্রাফ ডিসক্রাইব করছেন। সো রাইটিং টাস্ক 1 একাডেমিকের ক্ষেত্রে যেহেতু গ্রাফ, পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ এগুলো আসবে, সো অবশ্যই আপনাকে এই ওয়ার্ড মিনিংগুলো শিখে রাখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু আবার বলছি, আপনি জাস্ট এখান থেকে জাস্ট পজ করে, আমার ভিডিও পজ করে আপনি নোটস করে নেন। ওকে, আচ্ছা, এরপরে দেখি যে রাইটিং টাস্ক 1-এর স্ট্রাকচারটা কী। রাইটিং টাস্ক 1-এর স্ট্রাকচার হচ্ছে 4টা পার্টে বিভক্ত করা, যেমন ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি 1, বডি 2, তাই না? সো ইন্ট্রোডাকশন আপনি 1 লাইনের লিখলেন, সামারি অর্থাৎ আপনি যে এই কোয়েশ্চেনটা বা স্টেটমেন্টটা পেয়েছেন সেটারই একটা সামারি বা প্যারাফ্রেজ করে আপনি এখানে লিখতে পারেন, কারণ ইন্ট্রোডাকশনেই আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি কী নিয়ে আলোচনা করছেন। ওভারভিউতে আপনি কি করবেন, অর্থাৎ যেগুলো আপনার চোখে পড়ে বা চোখে পড়ার মতো যেই তথ্যগুলো আছে সেগুলো আপনি 2টা দিলেন, আর 3 নম্বরে অর্থাৎ 2-3টা লাইনের মাধ্যমে আপনি ওভারভিউটা দিয়ে দিলেন। ওকে, অর্থাৎ একটা তফাৎ দেখাতে পারেন, বড় কোনো তফাৎ বা সিমিলারিটি। ঠিক আছে, এগুলো আপনি দেখাতে পারেন ওভারভিউতে। ওকে, তাহলে বডি 1-এ আমরা কি করব, ডিটেইল অ্যান্ড কম্পারিজন, অর্থাৎ আমরা খুব হয়তো যদি পাই চার্ট আসে তাহলে আপনারা প্রথম আছে, প্রথম চার্টটা থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বডি 2-তে আমরা সেকেন্ড চার্টটা নিয়ে আলোচনা করব এবং তুলনা করব। ঠিক আছে, আগের চার্টের সঙ্গে তুলনা করব। ঠিক আছে, সো এই হচ্ছে যে টোটাল টাস্ক 1-এর স্ট্রাকচার।
আর হচ্ছে যে ওভারঅল কম্পোজিশন যেটা আছে, যে আপনাকে কি কি মুখস্থ করতে হবে, দেখেন কয়েকটা বাক্য আছে। ইন্ট্রোডাকশন লেখার জন্য এই 3টা, ওভারভিউ লেখার জন্য এই 2টা, বডি 1 এটা দিয়ে আপনি শুরু করবেন, বডি 2 আপনি এই 3টা বাক্য দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি যে প্রথম যেটা আসলে লাইন গ্রাফ। লাইন গ্রাফ আমরা কিভাবে লিখব, একটু ছোট করে দিই যাতে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে লাইন গ্রাফটা আমরা ইন্ট্রোডাকশন লিখব কিভাবে। দ্য লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ, অর্থাৎ সেই বিষয়টা, কোন বিষয়টা, যেই বিষয়টা নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে সেটা আপনি এখানে প্যারাফ্রেজ করে লিখে দিলেন, তাহলে আমাদের এক লাইন হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে আসবো, সেটা হচ্ছে ওভারভিউ। তাহলে ওভারভিউতে আমি বলেছি কি 2-3 লাইনের মধ্যে আপনি এক্সপ্লেন করে দিবেন, ঠিক আছে, যে আসলে এটা কী নিয়ে। তাহলে এখানে বলা হচ্ছে যে ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, এটা দেখতে পাচ্ছি যে, এই যে আপনার সেই স্টেটমেন্টটা দিতে হবে এখানে, ঠিক আছে। কত পার্সেন্ট, একটা পার্সেন্ট আপনি বললেন, এত পার্সেন্টেজ অফ শোড এ সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য পিরিয়ড হোয়াইল দ্য পোর্শন অফ দ্য রিসাইকেলড ওয়েস্ট ইন ড্যাশ এক্সপিরিয়েন্ট এ ড্যাশ ট্রেন্ড। ওকে, সো এখানে আপনি জাস্ট ইনফরমেশনগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমরা একটু বডি পার্ট 1 নিয়ে আলোচনা করি এবং 2। বডি পার্ট 1 আপনি 5 লাইন লিখবেন, বডি পার্ট 2 আপনি 5 লাইন লিখবেন, তাহলে মোট 10 লাইন, আর উপরে এখানে 2 লাইন আর এখানে 1 লাইন, তাহলে মোট 13 লাইনের ভিতরে আপনি কমপ্লিট করে ফেললেন। কিন্তু আপনি যদি 13 লাইন ছোট ছোট বাক্য লেখেন তাহলে হবে না, ঠিক আছে, কারণ এখানে আপনাকে কমপক্ষে 150 ওয়ার্ডস লিখতেই হবে, ঠিক আছে, এবং সর্বোচ্চ আপনি 200 ওয়ার্ডের ভিতর লিখে ফেলবেন। আচ্ছা, তাহলে এখানে বডি 1-এ আমরা কী দেবো, যে ইন ডিটেইলস দিয়ে আমরা শুরু করলাম, আর বডি 2 আমরা মুভিং অন, ঠিক আছে, মুভিং অন দ্য নেক্সট চার্ট বা নেক্সট যেই থিংসটা আছে সেটা নিয়ে এখানে বসাবো। তাহলে বডি পার্ট 1 নিয়ে একটু আলোচনা করি। ইন ডিটেইলস দ্য ড্যাশ রেট অফ ড্যাশ ওয়ার পার্সেন্ট অ্যান্ড ড্যাশ পার্সেন্ট রেসপেক্টিভলি ইন এত এত থেকে এত। ওকে, তাহলে দেখেন এখানে বেশিরভাগে কিন্তু আমি ড্যাশ রেখেছি, কারণ আমি তো জানি না কোন ইনফরমেশন নিয়ে আপনারা কী বসাবেন। সো এখানে জাস্ট আপনাকে এইগুলো পূরণ করতে হবে। সো আপনি বাসায় প্র্যাকটিস করবেন, স্যাম্পল অ্যান্সারগুলো দেখে আপনি এই টেমপ্লেট অনুযায়ী বাসায় লেখার প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার রাইটিং টাস্ক 1-এ কেউ থামাতে পারবে না বা অনেক সুন্দর একটা মার্ক চলে আসবে। কারণ দেখেন এখানে কিন্তু আপনার সমস্ত কিছুই আছে, যেমন আমি বলেছিলাম কি, এই যে এই 4টা বিষয়, টাস্ক অ্যাচিভমেন্টগুলো তৈরি করা আছে, তারপর কোহিরেন্স, একটা সামঞ্জস্যতা তৈরি করা আছে, লেক্সিক্যাল রিসোর্স আপনাকে ওখানে দেওয়া আছে, যেমন যে বাক্যগুলোর বা ওয়ার্ডের কথা বলছি সেগুলো কিন্তু লেক্সিক্যাল রিসোর্সের ভিতর পড়ে। গ্রামাটিক্যাল এখানে কিন্তু অলরেডি কারেক্ট আছে, সো এখানে গ্রামাটিক্যাল নিয়ে ভয় নেই। তাহলে এখানে সব কিছু, অর্থাৎ আপনি এখানে 50%-এরও বেশি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো বাকিগুলো আপনাকে জাস্ট ইনফরমেশন অনুযায়ী বসায় দিতে হবে, এবং অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবেন, দেখবেন যে স্যাম্পল অ্যান্সার দিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আরও ভালো হয়। কারণ আপনি তো হয়তো জানেন না যে আপনি কি লিখবেন, তাহলে একটা স্টেটমেন্ট বা একটা প্রশ্ন আপনি নিয়ে এই টেমপ্লেট অনুযায়ী আপনি একটা, মনে করেন যে লাইন গ্রাফের একটা, এই যে লাইন গ্রাফ যেটা বলছি, লাইন গ্রাফের একটা প্রশ্ন নিয়ে আপনি বসতে পারেন, বসে এই টেমপ্লেট অনুযায়ী আপনি আপনার মতো লিখতে পারেন। সো দেখেন এখানে কিন্তু অলরেডি করে দেওয়া আছে, বাকি শুধু আপনাকে কাজ করতে হবে যে বাকি ইনফরমেশনগুলো আপনাকে বসাতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে রাইটিং টাস্ক 1টা কমপ্লিট করে ফেললেন, তাই না? সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং যারা আসলে খুব উইক স্টুডেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ রাইটিংয়ে আসলে কি বেশিরভাগ স্টুডেন্টই উইক, কারণ রিডিং এবং লিসনিংয়ে ভালো একটা নাম্বার ওঠানো যায়, কিন্তু রাইটিং এবং স্পিকিংয়ে গিয়ে ক্যান্ডিডেটরা একটু কম নাম্বার পায়, ঠিক আছে, কারণ তারা আসলে সঠিকভাবে টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারে না, গ্রামার আর্টিকেল বা ভুল হয়, তাই না। বানানের দিকে একটু সতর্ক থাকবেন, কারণ এখানে আপনাকে আমি বলবো যে আপনি মুখস্থ করেন, ঠিক আছে, নো প্রবলেম, মুখস্থ করেন এবং হুবহু লেখার চেষ্টা করেন, এবং আপনার হাতে সময় থাকলে আপনি এগুলো প্রত্যেক দিন এক একটা করে ফেললেন, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাকে আর কেউ আটকাতে পারবে না। ওকে, তারপর দেখেন যে গ্রাফ চার্টের ক্ষেত্রে আপনি কি করতে পারেন। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটু সময় দিচ্ছি, আপনি একটু দেখে নেন, বা এখানে একটা আপনি নোট করে রাখবেন, ঠিক আছে, আমি কী কী দেখাচ্ছি এগুলো নোট করে রাখবেন।
সো দেখেন এখানে দ্য লাইন গ্রাফ, আচ্ছা সরি এখানে লাইন গ্রাফ হবে না, দ্য গ্রাফ, যেহেতু শুধু গ্রাফ চার্ট তাহলে আমরা গ্রাফ বলবো। দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, কোন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সেটা আপনি প্যারাফ্রেজ করে লিখবেন। তারপর ওভারভিউতে আপনি সেম কাজটা করবেন, এখানে যা যা লেখা আছে সেটা আপনি দিয়ে দিলেন এবং বাকি অংশগুলো আপনি পূরণ করলেন ওই ইনফরমেশন অনুযায়ী, ঠিক আছে। সো বডি ওয়ানে আপনি আবারও 5 লাইনের ভেতর শেষ করে ফেলবেন। দেখবেন যে এখানে বড় বড় লাইন আছে, তাই না? দেখেন এই যে কত বড় লাইন, এই যে দেখেন এখানে একটা লাইন, তারপরে এখানে দেখেন এখানে আরেকটা লাইন, দেখছেন? সো অবশ্যই এইরকম মেনটেন করার চেষ্টা করবেন। দেখেন যে মাঝে মাঝে যেই সব ওয়ার্ড দেওয়া আছে বা লিঙ্কিং ওয়ার্ড দেওয়া আছে, এতে করে কিন্তু আপনার এক্সামিনার অনেক খুশি হয়ে যাবে যে না আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, রেঞ্জ, এগুলো সব কিছু ঠিক আছে। সো বডি ওয়ান এবং বডি টু, ওকে। সো আপনি অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে দেখবেন বাসায়। আচ্ছা, সো ভিডিওটি বেশি লং করব না, আমি জাস্ট শেষ করে দিচ্ছি বার চার্ট দিয়ে। সো বার চার্ট কী করতে পারেন দেখেন, দ্য লাইন গ্রাফ, আবারও আমি এখানে জাস্ট একটু হয়ে গেছে, পেস্ট করতে ভুল হয়ে গেছে। সো বার চার্টটাও কিন্তু দেখেন আপনি এখানে বার চার্টটা লিখতে পারেন, ঠিক আছে। সো বার চার্টটা লিখবেন এখানে, আর গিভস ইনফরমেশন অ্যাবাউট, মানে একই কথা তো, এই জন্য আর কি আমি এগুলো পেস্ট করে ফেলেছি। সো এখানে আর চেঞ্জ করতে মনে নেই। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনে যে আমি বলে দিয়েছি না যে এই তিনটা শিখলে আপনার ইন্ট্রোডাকশন হয়ে যাবে। এই যে দ্য চার্ট গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য পাই চার্ট। আচ্ছা, এখানে আবার চার্ট বানান ভুল হয়েছে, এই যে অবশ্যই আমাকে একটু দেখা উচিত ছিল। সো দেখেন একটু কনসিডার করবেন। সো দ্য চার্টস গিভ ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ ড্যাশ, দ্য পাই চার্ট give provide information about dash dash, the line graph presents information about dash। তাহলে আপনি গিভ বলতে পারেন, প্রোভাইড বলতে পারেন, প্রেজেন্টস বলতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা আপনি বলতে পারেন, ওকে। এরপরে যেই ইয়েটা আছে লাস্টে বার চার্টটা দেখছি, ওভারভিউ আপনি দেখেন কিভাবে দিবেন বার চার্টের জন্য। এই যে দেখেন 2 লাইনের একটা ওভারভিউ আছে। আচ্ছা, এখানে 1 লাইনই হবে কারণ এখানে তো কমা দেওয়া, সো সমস্যা নাই, কিন্তু যেহেতু এটা অনেক বড় সেন্টেন্স সো আমি 2 লাইনে ধরছি, ওকে। তাহলে দেখেন বডি 1 এবং বডি 2, এখানে আপনি কিভাবে লিখবেন, যে আমি আবার বলছি ইন ডিটেলস দিয়ে আপনি শুরু করবেন, মুভিং অন দিয়ে আপনি বডি 2 শুরু করবেন, ঠিক আছে। সো খুব সুন্দরভাবে কিন্তু আপনি লিখতে পারেন। এখানে বাদবাকি অংশগুলো কিন্তু দেওয়া আছে, আপনি জাস্ট কিছু জায়গায় হয়তো চেঞ্জ করা লাগতে পারে, সো আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এবং ইনফরমেশনগুলো দেখেন প্রচুর ফাঁকা রাখছি আমি, কারণ গতকালের তুলনায় আজকে প্রচুর ফাঁকা রাখতে হচ্ছে, কারণ টাস্ক 1-এ আসলে ইনফরমেশনের কথাই আসলে বেশি উল্লেখ করা থাকে, এই জন্য আমি আর কি বেশি লিখতে পারিনি। সো অবশ্যই আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। এবং আমি বলবো যে যারা আসলে রাইটিং টাস্ক 2-এর ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। এবং কমেন্টস করতে ভুলবেন না যে আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, ওকে। সো আর আপনাদের বিষয় আসলে কোন বিষয়ে আপনারা একটু দুর্বল সেই বিষয়টা নিয়ে একটু যদি কমেন্টস করেন তাহলে আমি পরবর্তীতে সেই টপিক্সের উপরে ভিডিওটা বানানোর চেষ্টা করব, ওকে। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করবেন, তাহলে আপনি আমাকে পাবেন। এবং যদি কোর্স করার উদ্দেশ্য থাকে যে আপনার হাতে 2 মাস সময় আছে তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে। ছোটোবেলা থেকে আপনার লেখার প্র্যাকটিস নেই, আপনি এখন আইএলটিএস দিবেন কিন্তু আপনার সেই ইয়েটা নেই, মানে ভেতরে সেই আত্মবিশ্বাসটা নেই, আপনি লিখতে গেলে আপনার কলম ভেঙে যাচ্ছে, আপনি দুর্বল, আপনার গ্রামারে ভুল হচ্ছে, তো তারপরে আপনি রাইটিংটা কিভাবে ডেভেলপ করবেন বলেন? রাইটিংয়ের কথা শুনলে আপনি ভয় পাচ্ছেন, মক টেস্ট দিচ্ছেন, পাচ্ছেন কত 3.5 4, এর উপরে উঠতেছে না। তো রাইটিং নিয়ে আসলে খুবই টেনশনে আছেন যারা, তো আজকের ক্লাসটা আমি রাইটিংয়ের উপরেই করব, খুবই পানির মতো, মানে খুবই সহজ করে আমি বোঝাবো, এবং আপনি যাতে আপনার আত্মবিশ্বাসটা আপনি ফিরে পান সেই লক্ষ্যে আমি ভিডিওটা শুরু করছি। তার আগে একটা কথা বলি ভাই, আমার তো গ্রামার শেখার টাইম নেই, ঠিক আছে, আমি তো এত এফোর্ট দিতে পারবো না। কিন্তু আপনারা যারা করতেছেন, আপনারা ভাবতেছেন যে আইএলটিএস একটা মানে এর অতল, মানে এর কোনো শেষ নেই, আসলে এটা লিমিটেড একটা সেক্টর, ঠিক আছে। আপনি উইদিন ফিউ মান্থসে আপনি কিন্তু একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা এক্সাম আপনি দিতে পারেন, এবং আপনার ডিজায়ার স্কোর আপনি কিন্তু পেতে পারেন, ঠিক আছে।
আমি লিঙ্কিং ওয়ার্ড শিখতে পারবো না, আমার ভোকাবুলারি শেখা লাগবে না, ঠিক আছে? আমার কিচ্ছু লাগবে না, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমাকে ভালো একটা নাম্বার পেতে হবে, ঠিক আছে? এর জন্য আমি যেভাবে দেখাবো, আমি যেই পথটা দেখাবো সেই পথটা আপনি ফলো করবেন, দেখবেন যে ওয়ে মোর নাম্বার আপনি কিন্তু তুলতে পারবেন, ঠিক আছে? আপনি তো অলরেডি জানেন যে আইএলস রাইটিং কয়টা সেকশন? 2টা, রাইটিং টাস্ক 1 এবং 2। তো রাইটিং টাস্ক 2তে কিন্তু বেশি মার্ক থাকে, ঠিক আছে? এবং আপনি জানেন যে কী কী টাইপের কোয়েশ্চেন আসবে। তো আমি আপনাকে কিচ্ছু শেখাবো না, আমি মনে করেন যে আমি আপনার পরীক্ষার প্রশ্ন লিখে দিয়ে আসবো, ঠিক আছে? তো এইভাবেই আমি দেখাবো। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমি আরেকটা কথা বলবো যে যারা খুবই দুর্বল আমার চ্যানেল শুধু ফলো করেন, ঠিক আছে? এবং কোর্স করেন সেই ব্যক্তির কাছে যেই ব্যক্তির আপনি কথা বুঝেন, অর্থাৎ আপনি যদি আমার ক্লাস বুঝতে পারেন আপনি আমার কাছে একটা কোর্স করেন, ঠিক আছে? আর যদি না করতে চান তাহলে ইউটিউব দেখেন, আমার অন্যান্য অনেক ভিডিও আছে, ঠিক আছে? ওইগুলো দেখে যদি ইমপ্রুভ হয় তো ভালো, আর না হলে আপনি আমার কাছে কোর্স করতে পারেন। আপনার হাতে সময় কম নিয়ে সব কিছু করবেন, ঠিক আছে? কারণ যত সময় নেবেন তত ভয় করবে, ঠিক আছে? আইএলস এমন জিনিস, আপনি যত গভীরে যাবেন তত ভয় পাবেন, ঠিক আছে? সো এই জন্য বলবো যে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন যদি নিতে পারেন সবচেয়ে আপনার জন্য ভালো হয়, ঠিক আছে? কারণ এটা হলো একটা লাইফের কোয়েশ্চেন। কারণ আপনি এমন এক দেশে যাবেন যে দেশ ইংলিশ কান্ট্রি, সেখানে গিয়ে আপনি নিজের লাইফটা সেটেল করবেন, তো ইনশাল্লাহ আপনার জীবনটা অনেক আলোকিত হয়ে যাবে। তো এর জন্য আগে থেকে একটু কষ্ট যদি করা লাগে, এতটুকু কষ্ট তো আপনাকে মেনে নিতেই হবে। তো আমি বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। সো রাইটিং টাস্ক 2 এর এগ্রি ডিসএগ্রি টাইপের যে কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু খুবই কমন এবং এটা প্রচুর আসে, ঠিক আছে? সো এগ্রি ডিসএগ্রি টাইপের যে কোয়েশ্চেনটা আছে, অর্থাৎ আপনি কি ওই স্টেটমেন্টের সঙ্গে রাজি নাকি দ্বিমত, মানে ডিসএগ্রি, কোনটা? সো যে কোনো একটা কিন্তু করতে হবে। অনেকে একটা ভুল ধারণা আছে যে আমাকে বডি প্যারা 1-এ এগ্রি করতে হবে, 2-তে ডিসএগ্রি করতে হবে। না, যদি আপনি ডিসএগ্রি করেন তাহলে 2টাতেই ডিসএগ্রি করতে হবে, যদি এগ্রি করেন তাহলে 2টাতেই এগ্রি করতে হবে। এতটুকু আপনি জেনে রাখেন শুধুমাত্র এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেনের বেলায়, ঠিক আছে? অন্য কিছু নিয়ে আজকে আলোচনা করছি না, তো অন্য কিছু বাদ, আজকে শুধু এটার উপর ফোকাস করব, ঠিক আছে? সো পৃথিবীর যে কোনো স্টেটমেন্ট আসুক না কেন এবং আপনাকে যদি বলে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তাহলে আপনি এই যে স্ট্রাকচারটা আছে এটা আপনি ফলো করবেন, ঠিক আছে? আমি একটু এটা আপনাকে ভেঙে বুঝিয়ে দিব, ওকে? আর এই যে এই টেমপ্লেটের কথা, আমি এটা কেউ পিডিএফ চাইবেন না, দয়া করে কেউ পিডিএফ চাইবেন না। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, ঠিক আছে? এতটুকু কষ্ট করতে হবে। কমেন্টে কেউ পিডিএফ চাইবেন না। আর হচ্ছে যে আমি বোঝাচ্ছি যে আসলে কিভাবে ডেভেলপ করবেন, ঠিক আছে? যেমন দেখেন আমাদের এখানে আছে ইন্ট্রোডাকশন, বডি 1, বডি প্যারা 2 এবং কনক্লুশন। এই 4টা পার্টে কিন্তু ভাগ করা, ঠিক আছে? এই 4টা পার্ট ভাগ করা, এই 4টা পার্ট যদি আমরা ডেভেলপ করতে পারি 250 ওয়ার্ডসের ভেতরে, দেন এক্সামিনার আরও বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে নাম্বার দেয়, যেমন লিঙ্কিং ওয়ার্ডস, তারপরে আপনি কিভাবে ফ্লোনেসটা বজায় রাখছেন, কিভাবে স্টার্ট করছেন, কিভাবে ফিনিশিং দিচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশানে আমরা কি লিখতে পারি? ইন্ট্রোডাকশানে লিখতে পারি যে ইন দিস পিরিয়ড অফ ইনফ্লেশন, অথবা টেকনোলজি, অথবা মডার্নিটি, অথবা গ্লোবালাইজেশন, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি আমরা প্রশ্নের ধরন অনুযায়ী, ঠিক আছে? সো মেনি পিপল আর ড্যাশ, মেনি পিপল আর কি, অনেক পিপল বিশ্বাস করে যে রিফ্রেশ দ্য স্টেটমেন্ট, মানে ওই যে স্টেটমেন্ট যেটা আপনাকে দিয়েছে, যেই কোয়েশ্চেনটা দিয়েছে সেটারই একটা সারাংশ এখানে লিখতে হবে এই ড্যাশে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার একটা লাইন হয়ে গেল। এরপরে এই ড্যাশে কি লিখতে হবে? এই ড্যাশে লিখতে হবে যে 1 লাইনের একটা ব্যাখ্যা লিখবেন, ঠিক আছে? এই ড্যাশে। তাহলে 1 লাইনের ব্যাখ্যা কী হিসেবে লিখবেন? ওই স্টেটমেন্ট অনুযায়ী ওর একটা তথ্য দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ইন মাই অপিনিয়ন, আমার মতে, আই স্ট্রংলি এগ্রি অথবা ডিসএগ্রি। আপনি যদি এগ্রি করেন তাহলে এগ্রি দিবেন, আর যদি ডিসএগ্রি করেন তাহলে ডিসএগ্রি দিবেন। উইথ দিস নোশন অ্যান্ড মাই অপিনিয়ন উইল বি ডিসকাসড ইন ফার্দার প্যারাগ্রাফস উইথ সুইটেবল কনক্লুশন। মানে কি, যে আমার অপিনিয়নটা কী করা হবে, আলোচিত হবে ফার্দার প্যারাগ্রাফস উইথে কি, খুব সুন্দর একটা কনক্লুশনের সঙ্গে। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা কিন্তু হয়ে গেল এবং এটা আপনি মুখস্থ করবেন, ঠিক আছে? এটা মুখস্থ করবেন। যদি আপনি মুখস্থ করেন তাহলে কি হবে, আপনার কিন্তু এটা ভাবার লাগতেছে না, আপনি ইজিলি কিন্তু আপনি লিখে ফেলতে পারতেছেন, ঠিক আছে? এখানে আপনার 40 মিনিট সময় থাকবে। তো আপনি যদি এটা মুখস্থ থাকে
আপনি 10 মিনিটের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর আপনি মনে করেন যে টোটাল আপনি 20 মিনিট 25 মিনিট সময় নেন, আর রাইটিং টাস্ক ওয়ানে আপনি আর সময় দেন, ঠিক আছে, এভাবে। তাহলে দেখেন এটা মুখস্থ করলে কতটা লাভ হচ্ছে আপনার। এবং আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই দিব যাতে করে আপনারা সর্বোচ্চ নাম্বারটা আপনারা তুলতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন যে বডি প্যারা ওয়ানে আপনি কী লিখবো, সাপোর্টিং মাই অ্যাগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট। তাহলে এখানে অবশ্যই আপনি যদি এগ্রি করেন তাহলে এগ্রিমেন্ট লিখতে হবে, যদি ডিসএগ্রি করেন ডিসএগ্রি লিখতে হবে, ডিসএগ্রিমেন্ট লিখতে হবে। টু দ্য গিভেন স্টেটমেন্ট আই ফার্মলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কি বিশ্বাস করেন, ওই যে রিলেটেড কথাবার্তা সেটা আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা, এরপর দেখেন টু সাইট অ্যান এক্সাম্পল হিসেবে দিতে গেলে তার মানে দেখেন এইগুলো কিন্তু আসলে কি একবার এক্সাম্পল দিচ্ছেন, তারপরে এই যে মোর ওভার, ইন অ্যাডিশন, ফার্দার মোর, এগুলো কি, এগুলো হলো লিঙ্কিং ওয়ার্ড। এবং এই যে আই ফার্মলি বিলিভ দ্যাট, এইসব কথা দেখে এক্সামিনার বুঝবে যে না আপনার ভেতরে মানে আপনি গুছিয়ে কথাগুলো বলতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি সরাসরি শুরু করে দেন তাহলে তো ভালো নাম্বার পাবেন না, ঠিক আছে। এরপর একটা জিনিস দেখেন, এরপরে আমরা যে ইন অ্যাডিশন আরও কিছু তথ্য দিয়ে তারপরে আবার একটা উদাহরণ দিব, অর্থাৎ একটা কারণ দেখাবো এখানে, আই ফার্মলি বিলিভ দ্যাট আপনি কী বিশ্বাস করেন তার একটা উদাহরণ দিবেন, এবং এর আবার একটা ফার্দার মোর একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে আপনি আর একটা কারণ দেখালেন এবং তার একটা উদাহরণ দিলেন। ফর ইনস্ট্যান্স মানে কি, এক্সাম্পলেরই আর একটা অল্টারনেটিভ ওয়ার্ড। সো আপনি বারবার যদি এক্সাম্পল ইউজ করেন তাহলে কিন্তু ভালো শোনাবে না। সো আপনি এখানে একটু চেঞ্জ করার চেষ্টা করেন, তাহলে এটা কিন্তু মুখস্থ করলে হয়ে যাচ্ছে, আপনার ভাবা লাগতেছে না। আচ্ছা, এরপর দেখেন প্যারাগ্রাফ 2-তে কী আছে, এক্সপ্লেইনিং সাম অফ অ্যানাদার সাপোর্টিং পয়েন্টস ইন ফেভার। আচ্ছা, এক্সপ্লেনিং মানে ব্যাখ্যা করা সাম অ্যানাদার সাপোর্টিং পয়েন্টস, অন্যান্য যে সাপোর্টিং পয়েন্টসগুলো আপনি তুলে ধরবেন। ইন ফেভার হতে পারে, ইন এগেনস্ট হতে পারে, যদি ডিসএগ্রি হয় তাহলে ইন এগেনস্ট, যদি পক্ষে হয় তাহলে ফেভার। দিস স্টেটমেন্ট, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, এটা কোন জিনিসটা সত্য, কোন বিষয়টা আসলে আপনার মনে হচ্ছে যে না এটা বলা উচিত, সেটা আপনি এখানে বলবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটা কোয়েশ্চেন নিয়ে। এরপর দেখেন যে অ্যাজ এ রেজাল্ট বা অ্যাজ এ কনসিকুয়েন্স, এর ফলে কি হচ্ছে ড্যাশ, তাহলে এর ফলাফলটা কী দাঁড়াচ্ছে সেটা আপনি এখানে বলবেন। আচ্ছা, এরপর দেখেন কনক্লুশনটা চলে আসেন, কনক্লুশন, ইন কনক্লুশন ড্যাশ কোয়েশ্চেন রিফ্রেজাল এগেইন, মানে যেই কোয়েশ্চেন আপনাকে বলা হয়েছে সেটাই আবার এখানে প্যারাফ্রেজ করে লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখেন যে আই বিলিভ দ্যাট অ্যাফার্মেশন পয়েন্টস আর স্ট্রংলি মাই ভিউ পয়েন্ট, এর মাঝে আবার কিছু 2-1 লাইন আপনি ঢুকাইতে পারেন, ঠিক আছে, যদি ছোট মনে হয়। আচ্ছা, আর এখন দেখেন আমি একটা কোয়েশ্চেন নিয়ে আপনাদেরকে এটা এক্সপ্লেন করে দেখাবো। আমি একটু ভিউ স্প্লিট করে দিই। আচ্ছা, আগে দেখি। আচ্ছা, আগে কোয়েশ্চেন দেখি আমরা। যেমন দেখেন আপনাদের জন্য এটা রেডি করে রাখছি। দেখেন বলা হচ্ছে আইএলস এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন স্যাম্পল, লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল অফ আইএলস রাইটিং টাস্ক 2। তাহলে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আমি সর্বপ্রথম যেটা বলবো যে আপনারা স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। সবসময় স্টেটমেন্টটা গুরুত্ব সহকারে, যদি এখানে 2 মিনিটও লাগে আপনি আস্তে আস্তে ভেঙে সম্পূর্ণটা বোঝার চেষ্টা করবেন যে তারা কি বলেছে, এই বাক্যটা কি, এটা বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ, না হলে আপনি লিখতে পারবেন না। বিগ স্যালারি মানে বড় অঙ্কের যে স্যালারিটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, মাচ মোর ইম্পর্টেন্ট কিসের চেয়ে, জব স্যাটিসফ্যাকশনের চেয়ে। তার মানে কি, জব যাই হোক না কেন বড় অঙ্কের টাকাটাই মেইন বা ব্যাপার। সো এই কথাটার সঙ্গে কি আপনি এগ্রি নাকি ডিসএগ্রি, ঠিক আছে। তো অনেকে এগ্রি হতে পারে, অনেকে ডিসএগ্রি হতে পারে, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। একজন এক এক মতামত দিবে, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি আপনার মতামত দিবেন, কিন্তু আপনি যে ইয়েটা তুলে ধরছেন সেটার যুক্তি কী, কোন পয়েন্টগুলো তুলে ধরছেন সেটাই ব্যাপার, ঠিক আছে। এগুলো কোথায় করতে হবে, বডি প্যারা 1 এবং 2-তে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আপনি শুধুমাত্র দেখেন এই যে ইন্ট্রোডাকশন নিয়ে ভাবার দরকার নেই, কনক্লুশন নিয়ে ভাবার দরকার নেই, আপনি জাস্ট এখানে একটু ভাববেন, ঠিক আছে, এখানে একটু ভাববেন। ওকে, তো আমি দেখাচ্ছি আসলে কীভাবে ডেভেলপ করবেন। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের মনে আছে কি না এটা, ঠিক আছে। আমি এখন দেখেন টেমপ্লেটের এই কথাগুলো আমি বেগুনি কালার করে রাখবো যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। আচ্ছা, দেখেন এখানে বলা হচ্ছে কি, এটা হলো কথা, টেমপ্লেটের কথা, এগুলো টেমপ্লেটের কথা, আর এই যে এইগুলো হলো আমরা লিখবো, এই গ্রিন কালারের কথাগুলো আমরা লিখবো, ঠিক আছে। আর এইগুলো আপনারা মুখস্থ করবেন, এই যে এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে, এই যে এগুলো মুখস্থ করবেন, কারণ শুরুটা এবং শেষটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবং অনেক সময় এর উপরে নাম্বারটা ভ্যারি করে। আচ্ছা, দেখেন যে ইন দিস পিরিয়ড অফ মডার্নিটি ম্যানি পিপল, অনেক মানুষ এখন কি করে,
এই যে আমি কোয়েশ্চেন অনুযায়ী এটা রিফ্রেশ করব, এটা তো টেমপ্লেটে আছেই, তাই না? এবং বলছে যে বিলিভ দ্যাট এ বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন। একই কথা আমি জাস্ট এখানে তুলে দিলাম, তাই না? একই কথা তুলে দিলাম, আপনারাও কিন্তু এটা তুলে দিতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন ওরা যে একটা কি বলেছিলাম, আর একটা দেখেন টেমপ্লেটে আছে যে এই যে এর পরের লাইনটা কি করতে হবে, একটা লাইন লিখতে হবে, গিভ ওয়ান এক্সপ্লেনেটরি লাইন। ওকে, এটা কীভাবে লিখতেছি দেখেন, with the increasing cost of living and the urge to live luxurious lifestyle, people are more inclined towards high paying job. আচ্ছা, যেহেতু কস্ট বেড়ে যাচ্ছে, থাকা খাওয়ার যেই কস্ট বা লাক্সারিয়াস লাইফস্টাইলে এগুলো কি কস্টগুলো বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষেরা এখন কি কোন দিকে ছুটছে, হাই পেইং জবের দিকে ছুটছে, মানে যেটা আসলে টাকা পয়সা বেশি। ওকে, এরপরে আপনি দেখেন হুবহু এই কথাটা লিখে দেন, হাউ এভার ইন মাই অপিনিয়ন আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দিস নশন অ্যান্ড মাই অপিনিয়ন উইল বি ডিসকাসড ইন ফার্দার প্যারাগ্রাফ উইথ এ সুইটেবল কনক্লুশন, রাইট? সো খুব সুন্দরভাবে আপনার ইন্ট্রোডাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব বডি প্যারা 1-এ। আচ্ছা, বডি প্যারা 1-এ কী বলা হচ্ছে? আচ্ছা, আমি তার আগে আবার একটু বুঝিয়ে নিই আপনাদেরকে, কারণ এটা আবার ভুলে যেতে পারেন হয়তো। বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, মানে বড় অঙ্কের টাকাটাই গুরুত্বপূর্ণ কিসের চেয়ে? জব স্যাটিসফ্যাকশনের চেয়ে, মনে রাখবেন। তো এটার সঙ্গে কিন্তু আমরা কি করতেছি? ডিসএগ্রি করতেছি, তাই না? এখানে কিন্তু বলে দিয়েছি ডিসএগ্রি। আর টেমপ্লেটে কী ছিল? টেমপ্লেটে ছিল হচ্ছে আপনার কোথায়, এই যে আই স্ট্রংলি এগ্রি অর ডিসএগ্রি, তার মানে আমরা এখানে যে কোনো একটা নিয়েছি, তাই না? ডিসএগ্রিটা নিয়েছি। ওকে, তো এভাবে আপনারা নেবেন, এটা নেবেন। এখন আই স্ট্রংলি ডিসএগ্রি করেছি, এখন ডিসএগ্রির পক্ষে আমাকে সাপোর্টিং কিছু আইডিয়া দিতে হবে, ঠিক আছে? তো দেখেন, সাপোর্টিং মাই ডিসএগ্রিমেন্ট, এটাও কিন্তু টেমপ্লেটে আছে। এখানে কিন্তু এগ্রিমেন্ট আর ডিসএগ্রিমেন্ট ছিল, তাহলে আমরা এখানে ডিসএগ্রিমেন্টটা লিখবো, ঠিক আছে? এরপর আই ফ্রিমলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জব স্যাটিসফ্যাকশন ইজ কি টু হ্যাপি অ্যান্ড ফুলফিল লাইফ। মানি ক্যান বাই ম্যাটেরিয়ালিস্টিক থিংস বাট ইট ক্যান নট বাই হ্যাপিনেস। অর্থাৎ মানি কি কিনতে পারে, বস্তুবাদী বিষয়গুলো কিনতে পারে, কিন্তু হ্যাপিনেস কিন্তু সে কিনতে পারে না। তার মানে আমি কিন্তু ডিসএগ্রির পক্ষে যাচ্ছি, কারণ আমি টাকা পয়সার বিরুদ্ধে এখন কথা বলবো, ঠিক আছে? যে টাকা পয়সাই সব না, জীবনের সব না, এটা বলবো। টু সাইট অ্যান এক্সাম্পল, এটাও কিন্তু আমরা টেমপ্লেটে দেখেছিলাম। এ পার্সন, এইগুলো দিলে কি হবে? এইগুলো দিলে হলো আপনার এক্সামিনার মানে বুঝতে পারবে যে আপনার কথাটা খুব আর্ট, বা আপনি গুছিয়ে লিখতে পারেন। আচ্ছা, এ পার্সন মে আর্ন হাই স্যালারি বাট ইফ দ্য ওয়ার্ক ইজ মনোটোনাস মানে কি? একঘেয়েমি অ্যান্ড আনফুলফিলিং, ইট ক্যান লিড টু স্ট্রেস অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন। মানে কি? একটা পার্সন যদি খুব ভালো অঙ্কের স্যালারি কী করে, আর্ন করে, এবং তার কাজ যদি আসলে একঘেয়েমি হয় এবং আনফুলফিলিং হয়, তাহলে এটা তার কোথায় নিয়ে যাবে? ডিসস্যাটিসফ্যাকশনের দিকে চালিত করবে। লেড টু মানে কি? পরিচালিত করা, ঠিক আছে? চালিত করবে। আচ্ছা, ফার্দার মোর, অধিকন্তু কি বলা হচ্ছে? বা ইন অ্যাডিশন দিতে পারেন, মোর ওভার দিতে পারেন, সমস্যা নাই। এ পার্সন হু ইজ হ্যাপি উইথ দেয়ার ওয়ার্ক ইজ লেস লাইকলি টু সাফার ফ্রম স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। মানে কি? যেই ব্যক্তিটা আসলে সুখী তার কাজ নিয়ে, সে আসলে কি তার উদ্বিগ্নতার, তার ডিপ্রেশনটা আসলে খুব কমে ভোগে, মানে সে কম ভোগে, ঠিক আছে? আচ্ছা, ফর ইনস্ট্যান্স, এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে যে এই স্টাডি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অফ ওয়ারউইক ফাউন্ড দ্যাট। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা স্টাডির কথা তুলে ধরেছি, কিন্তু আপনারা এটা নাও, আপনি যদি স্টাডির কথা, গবেষণার কথা নাও তুলতে পারেন, বা আপনি অন্য একটা উদাহরণ দিবেন, ঠিক আছে? কেন আসলে তারা এই যে একঘেয়েমি ডিপ্রেশনে ফিল করে, এটা আপনি তার একটা উদাহরণ, এক্সাম্পল অন্য হিসেবে দেন। আমি এখানে একটা তথ্য দিয়েছি যেটা কিনা আমি নেট ঘাটাঘাটি করে পেয়েছি। তো আপনারা আপনাদের মতে মাথায় যা আসে সেটা দিবেন, ঠিক আছে? যেটা আপনি ভালো মনে করেন, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বলা হচ্ছে এক্সপ্লেনিং অ্যানাদার সাপোর্টিং পয়েন্ট ইন ফেভার মাই ডিসএগ্রিমেন্ট, ইট ইজ ট্রু দ্যাট। আচ্ছা, আপনি এক্সপ্লেন করছেন অ্যানাদার সাপোর্টিং পয়েন্ট, মানে এটা কিন্তু টেমপ্লেটের কথা, এবং মাই ডিসএগ্রিমেন্ট, এখানেও কিন্তু আপনার এগ্রিমেন্টের কথা ছিল, হ্যাঁ, ইন ফেভার আর এগেনস্ট এটা ছিল। আচ্ছা, তাহলে আপনি এই কথাগুলো বলেন, ইন ফেভার অফ মাই ডিসএগ্রিমেন্ট, যে কোনো একটা আপনি কথা বলতে পারেন। আচ্ছা, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে এ বিগ স্যালারি ক্যান বি টেম্পটিং,
বিগ স্যালারি যে মানে প্রলুব্ধকারী, মানে খুবই লোভনীয়, ঠিক আছে, টেম্পটিং, বাট ইট ওফেন কামস অ্যাট কস্ট. হাই পেইং জব আর ইউজুয়ালি ডিমান্ডিং উইথ লঙ্গার ওয়ার্কিং আওয়ার্স, টাইট ডেডলাইন্স. মানে কি, হাই পেইং জবগুলো সাধারণত কী হয়, ডিমান্ড করে অনেকক্ষণ অনেক কাজ করার, ঠিক আছে, এবং টাইট ডেডলাইন্স মানে খুবই অল্প সময়ে অনেক কাজ করার একটা প্রবণতা থাকে. আচ্ছা, হুইচ ক্যান লেড, যেটা কিনা নিয়ে যেতে পারে ব্রান্ট আউট অ্যান্ড এফেক্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা কিনা কি কাজের জীবনে কি করতে পারে, এফেক্ট করতে পারে ব্যালেন্সে. ওকে, অ্যাজ এ কনসিকুয়েন্স, এর ফলে কি হয়, ইট ক্যান লেড টু স্ট্রেন, মানে একটা ঘটনা, এর ফলে কি হয়, কি ঘটে সেটাই আপনি কিন্তু বলে দিবেন, ঠিক আছে. এবং এটা কি হয়, স্ট্রেন রিলেশনশিপ অ্যান্ড ফার্দার ইনক্রিজ স্ট্রেস লেভেলস, এবং এই স্ট্রেস লেভেলটা আসলে কি হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে. এটা আপনাদের মতো আপনি সাজিয়ে লিখবেন, এটা একটু বাসায় 2-1 প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করলে কিন্তু হবে, ঠিক আছে. ইন কনক্লুশনে কি বলতে পারি, যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এ বিগ স্যালারি. একই কথা, ওই যে দেখেন এখানে বলা ছিল যে ইন কনক্লুশন, তারপর আবার রিফ্রেশ দ্য স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টটাকে আবার কোয়েশ্চেনটাকে আবার রিফ্রেশ করতে হবে, ঠিক আছে. তো এটাই আমরা করতেছি, যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এ বিগ স্যালারি. আচ্ছা, বা আপনি মতামত দিয়ে দিচ্ছেন আর কি. হোয়াইল মানি ইজ এসেনশিয়াল ফর সার্ভাইভাল, যেখানে মানি কি খুবই প্রয়োজন টিকে থাকার জন্য. ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউটস এ ফুলফিলিং লাইফ, এবং এটা একমাত্র না মানিটা যেটা কিনা লাইফকে ফুলফিল করে. আই বিলিভ দ্যাট অ্যাফরমেশন পয়েন্টস আর স্ট্রংলি সাপোর্টিং মাই ভিউ পয়েন্ট. তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে. এখন আমি আসলে কী করাই, আমি কোর্সে আরও বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাই, যারা আমার কাছে কোর্স করে তারা কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায়. তো আপনি যে কোনো এগ্রি ডিসএগ্রি চাইলে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন. এখন যারা আসলে খুবই দুর্বল, আপনি আমার সঙ্গে যোগাযোগ করে একটা কোর্স নিয়ে নেবেন, আর উইদিন খুবই শর্ট টাইমে আমি আপনাকে ফুললি প্রিপেয়ার করে দিব. আর যারা আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার কথা আপনার ফ্রেন্ডকে রেফার করবেন, তাহলে আমি খুশি হব. Thank you so much for joining the class.